আমরা ফ্রগের নেক্সট লেকচার পড়ছি, যেখানে আমরা বাকি যে সিস্টেমগুলো আছে তার মধ্যে 3টে সিস্টেম এই লেকচারে পড়ব। 1 নম্বর রেসপিরেটরি সিস্টেম পড়বো, 2 নম্বর ভাস্কুলার সিস্টেম, 3 নম্বর পড়বো আমরা এক্সক্রিশন সিস্টেম। বাকি নার্ভাস সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম একটু ভালো করে বোঝাবো, সেই জন্য ওটা নেক্সট লেকচারে পড়বো। তো চলো শুরু করা যাক। রেসপিরেটরি সিস্টেম প্রত্যেকটা খুব ছোটো ছোটো লেকচার হবে, ভালো করে শুনবে। রেসপিরেটরি সিস্টেম মানে কি? রেসপিরেশন নেওয়া, অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, ইন্সপিরেশন এক্সপিরেশন, এটাকেই বলা হয় থেকে রেসপিরেশন। যার মাধ্যমে কি করি আমরা? বেসিক্যালি অক্সিজেন নিই, CO2 ছাড়ি, অক্সিজেন নিই, CO2 ছাড়ি। কেন অক্সিজেন নিই? কারণ এই অক্সিজেনটা আমাদের প্রত্যেকটা সেলে যায় এবং সেখানে শ্বসন হয় বা রেসপিরেশন হয়, যার ফলে কি হয় না আমাদের বডির মধ্যে খাদ্য জারিত হয়ে এনার্জি তৈরি হয়, যার ফলে আমরা শক্তি পাই, খাবার মানে খেয়ে কাজ করার মতো ক্ষমতা পাই। তো এটার যে মূলে যেটা আছে সেটাই হলো রেসপিরেশন। এই রেসপিরেশনের মাধ্যমে কি করে নিঃশ্বাস প্রশ্বাস নিই, একে ভদ্রভাবে রেসপিরেশন বলে না, বলা হয় ব্রিদিং। কি বলা হয়? ব্রিদিং অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ব্রিদিং মানে নিঃশ্বাস প্রশ্বাস। তাহলে রেসপিরেশন শব্দের অর্থ কি? রেসপিরেশন মানে এই অক্সিজেনটাকে সেলের উপর কাজ করে খাদ্যটাকে জারিত করে এনার্জি তৈরি করা, তাকে বলা হয় রেসপিরেশন বা শ্বসন। তাহলে আমরা পড়ছি এখন ব্রিদিং, কিন্তু এটাকে রেসপিরেটরি সিস্টেম বলা হয়ে থাকে। সিস্টেম মানে কি? সিস্টেম মানে যেটা কম্পোজড অফ ডিফারেন্ট টাইপস অফ অর্গান, বিভিন্ন ধরনের অর্গান নিয়ে যেটা গঠিত হবে তাকে আমরা বলে থাকবো সিস্টেম। তো এই রেসপিরেটরি সিস্টেমে কি হয়? বিভিন্ন ধরনের অর্গান যারা কি করবে বাইরের বাতাসকে ভিতরে ঢুকাতে বা প্রবেশ করতে সাহায্য করে, তাদেরকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। এর মধ্যে থাকে মেন যে অর্গান তাকে আমরা বলে থাকি রেসপিরেটরি অর্গান, যে রেসপিরেশনে মেন হেল্প করে তাকে বলবো রেসপিরেটরি অর্গান। এবার এই যে ব্যাং হচ্ছে একটা উভচর প্রাণী, অ্যাম্ফিবিয়ান। আমরা জানি ও জলেতেও থাকে, ডাঙাতেও থাকে। জলে যখন থাকে, আমরা কি জলে থাকতে পারবো? জলে যদি আমরা নামি, আমরা কি নিঃশ্বাস নিতে পারি জলের ভিতরে? পারি না। সেই জন্য আমরা জলে বেশিক্ষণ ডুবে থাকতে পারি না। কিন্তু ব্যাং জলের মধ্যে ডুবে থাকতে পারে অনেকক্ষণ। কারণ কি? ওর বিশেষ ধরনের মেকানিজম আছে, ও জলের মধ্যে শ্বাস প্রশ্বাস কিন্তু নিতে পারে। শ্বাস প্রশ্বাস নিলেই সেই অক্সিজেনটা কোষের মধ্যে পৌঁছাবে, এনার্জি তৈরি হবে, ও বেঁচে থাকতে পারবে। আবার একইভাবে ও যখন ডাঙায় চলে আসবে, ল্যান্ডে, সেখানেও কিন্তু ওর নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে, শরীরের মধ্যে অক্সিজেন যাবে, সেলের মধ্যে খাদ্য জারিত হবে, শক্তি তৈরি হবে, আবার বেঁচে থাকতে পারবে। তাহলে ওর কিন্তু দু জায়গাতে রেসপিরেটরি সিস্টেম ভালোভাবে গঠিত। 1 নম্বর হলো ওয়াটার আর 2 নম্বর হলো ল্যান্ড। ওয়াটার মানে জল, ল্যান্ড মানে ভূমি। বোঝা গেছে? এবার এই রেসপিরেটরি সিস্টেম ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্টভাবে কাজ করে থাকে। তো মেনলি রেসপিরেটরি অর্গান ওয়াটারে হয়ে থাকে স্কিন। কে হয়ে থাকে? মেনলি ওয়াটারে হয়ে থাকে স্কিন। বোঝা গেছে? এই যে আমরা পড়েছিলাম যে একটা ব্যাঙের স্কিন কেমন হয়ে থাকে, স্যাঁতস্যাঁতে স্মুথ স্লিপারি হয়ে থাকে, পড়েছিলাম না? অলওয়েজ ময়েস্ট, অর্থাৎ ভেজা ভেজা থাকে। তাহলে কি করে? এই স্কিনটা অলওয়েজ রেসপিরেশনে হেল্প করে। কার? ব্যাঙের। এই ওয়াটারেও যেমন হেল্প করে, ওয়াটারে তো মেন রেসপিরেটরি অর্গানকে স্কিন, একইভাবে ডাঙাতেও কিন্তু রেসপিরেশনে হেল্প করে। ডাঙাতে কীভাবে হেল্প করে একটু পরে বলছি। তো দেখো, এই ওয়াটারে যখন রেসপিরেশন করে তখন আমরা তাকে বলে থাকি কিউটেনিয়াস রেসপিরেশন। কিউটেনিয়াস অর্থাৎ স্কিনের মাধ্যমে, আমরা স্কিনকে বেসিক্যালি কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস এই লেয়ারগুলো স্কিনের সঙ্গে রিলেটেড শুনেছো। তাহলে মনে রাখবে, স্কিনের মাধ্যমে যখন রেসপিরেশন নেবে তখন তাকে আমরা বলে থাকি কিউটেনিয়াস রেসপিরেশন। আর এই কিউটেনিয়াস রেসপিরেশনটা কিসের মাধ্যমে হয়? এখানে তো কোনো রকম ওরকমভাবে ছিদ্র টিদ্র নেই, যেমন আমাদের নাকের ছিদ্র আছে যার মাধ্যমে করে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তাহলে এখানে কিসের মাধ্যমে যায়? এখানে বেসিক্যালি যায় এরকমভাবে ডিফিউশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিফিউশন। দাদা ডিফিউশনটা কোথা থেকে হয়ে থাকে? দেখো আমি কি বললাম, হয় কোথায়? ওয়াটার। ধর এই যে বাকি যেটা চারপাশে ব্যাঙের এঁকেছি সেটা ধরে নাও ওয়াটার, ঠিক আছে? অত ভালো আমি আর্টিস্ট নয়, তবে যেটুকু বুঝতে পারছো সেটুকু বোঝানোর চেষ্টা করি। এই দেখো এই চারপাশে যেগুলো আছে, ধরো এগুলো ওয়াটার, ওয়াটারের মধ্যে ব্যাঙ ডুবে আছে। আমরা জানি যে জলের মধ্যে থাকে ডিজলভ অক্সিজেন। কি থাকে? ডিজলভ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন জলের মধ্যে মিশে থাকে। আমরা মানুষ ওই ডিজলভ অক্সিজেনকে কিন্তু গ্রহণ করতে পারি না জলের মধ্যে ডুবে গেলে, কিন্তু ব্যাঙ পারে। কিসের মাধ্যমে? না এই জলের মধ্যে যে অক্সিজেনগুলো আছে, সে অক্সিজেনগুলো এই যে স্কিনের লেয়ার আছে না, এর মাধ্যমে ভিতরে ঢুকে যায়। এর মাধ্যমে কি হয়ে যায়? ভিতরে ঢুকে যায়। কোন পদ্ধতিতে? না ডিফিউশন পদ্ধতিতে। বোঝা গেছে না? বোঝা যায়নি? এবার এর একটা বিশেষ মেকানিজম আছে, সেই কারণে ও নিতে পারে, আমাদের নেই, সেই কারণে আমরা জলের মধ্যে নিতে পারি না। তো বেসিক্যালি স্কিনের মাধ্যমে যে রেসপিরেশন তাকে কি বলা হয়? কিউটেনিয়াস রেসপিরেশন। এবার ল্যান্ডে আমরা দেখতে পাই ব্যাঙের 3টে রেসপিরেটরি অর্গান। 1 নম্বর হলো বাকাল ক্যাভিটি মানে মুখের যে গহ্বর, 2 নম্বর হচ্ছে স্কিন, 3 নম্বর হচ্ছে লাংস। স্কিনটা এখানেও ওয়ান অফ দ্য মেন রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। কীভাবে? না আমরা জানি ব্যাঙ হাইবারনেশনে যায়। কিসে যায়? হাইবারনেশন। এবং সেই সঙ্গে কিসে যায়? অ্যাস্টিভেশন, অর্থাৎ শীত ঘুম এবং গ্রীষ্ম ঘুমে কিন্তু ও যায়। আমরা জানি হাইবারনেশন মানে শীত ঘুম, আর শীত ঘুম, আর অ্যাস্টিভেশন মানে হলো গ্রীষ্ম ঘুম। এই সময় ও কিন্তু কোথায় বসবাস করে? বোরো বা গর্তের মধ্যে।
তখন কিন্তু এই হাইবারনেশন বা অ্যাস্টিভেশনের ক্ষেত্রে মেন যে কাজ করে সেটা হলো স্কিন। এটা কিন্তু এনসিইআরটি লেখা আছে, পরিষ্কারভাবে মনে রাখবে। এবার এই ডাঙার মধ্যে যদি জিজ্ঞাসা করে যে এগুলো মেন না কোনটা সব থেকে বেশি মেন, মেন হচ্ছে লাংস। কে মেন হচ্ছে লাংস। আমাদের ক্ষেত্রে মেন রেসপিরেটরি অর্গানকে লাংস, ব্যাঙের ক্ষেত্রেও ডাঙাতে মেন রেসপিরেটরি অর্গানকে লাংস। আমরা জানি যে লাংকে আমরা সায়েন্টিফিক ভাষায় মেডিকেল টার্মে পালমোনারি শব্দ ইউজ করি। কি শব্দ ইউজ করি? পালমোনারি। সেখানে লাংসের মাধ্যমে যে রেসপিরেশন নেয় তাকে বলে পালমোনারি রেসপিরেশন। একইভাবে আমাদের যে রেসপিরেশন হয় সেটা হচ্ছে পালমোনারি রেসপিরেশন, কারণ আমরা কিসের মাধ্যমে নিই? লাংসের মাধ্যমে নিই। এবার আমাদের মানুষের ক্ষেত্রে কটা লাংস থাকে? আমাদের মানুষের ক্ষেত্রে এরকমভাবে লাংস থাকে, দেখেছো না? এরকমভাবে লাংস থাকে দুটো। একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও এনসিইআরটি বলছে দুটো লাংস থাকে এবং কেমন টাইপের দেখতে হয়? পিঙ্ক কালারের। আমি জাস্ট মানুষের রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝাচ্ছি। ধর এটা আমাদের নাকের ছিদ্র, যার মাধ্যমে এরকম ট্রাকেয়ার মাধ্যমে কি হয় না আমাদের লাংসের মধ্যে বাতাস আসে। একইভাবে ব্যাঙের ক্ষেত্রে কম বেশি এরকম এনসিইআরটি বলছে যে এখানে ধরো নাকের দুটো ছিদ্র আছে, এর মাধ্যমে বাতাস ঢুকবে এবং কোথায় আসবে? লাংসের মধ্যে আসবে। যেটা কেমন টাইপের কালার হয়ে থাকে লাংসের? পিঙ্কিশ কালার বা পিঙ্ক কালার। আর এই লাংসের মাধ্যমে রেসপিরেশনকে আমরা কি বলি? পালমোনারি রেসপিরেশন। এই যে প্রত্যেকটা জিনিস বলে দিলাম পুরো টু দ্য পয়েন্ট এনসিইআরটি খোলো, দেখো এই ছকটা থেকে কিন্তু পুরো আছে। সুতরাং এই ছকটা একবার ভালো করে দেখে নাও, পুরোটা কিন্তু এনসিইআরটি মুখস্থ হয়ে যাবে। এরপর আমরা যাবো ভাস্কুলার সিস্টেম। খুব ইম্পর্টেন্ট, ভাস্কুলার সিস্টেমটা কিন্তু অবশ্যই দেখো। আমরা পড়বো কি না ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম শব্দের অর্থ কি না ব্লাড বা ব্লাড রিলেটেড যা কিছু আমাদের বডির মধ্যে সংবাহিত হয় বা সংবহন তন্ত্র যাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম। এই ভাস্কুলার সিস্টেমে ব্যাঙের বডিতে আমাদের মানুষের মতোই দুটো সিস্টেম দেখতে পাই। একটা কি? একটা হলো ব্লাড সিস্টেম আর একটা হলো লিম্ফ্যাটিক সিস্টেম। একটা হলো ব্লাডের সিস্টেম আর একটা হলো লিম্ফ্যাটিক সিস্টেম। এই দুটোকে সম্মিলিতভাবে আমরা কি বলি? ভাস্কুলার সিস্টেম। আমরা দেখতে পাই বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ভাস্কুলার সিস্টেম বিভিন্ন রকম হয়ে থাকে। কারো ক্ষেত্রে অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে একটু ওপেন টাইপ হয়ে থাকে, অর্থাৎ ব্লাডটার কোনো সেরকমভাবে কোনো চ্যানেল থাকে না, অর্থাৎ নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট জায়গায় প্রবাহিত হয় না। কিন্তু উন্নত যারা একটু প্রাণী তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্লোজ টাইপ অফ সিস্টেম। ব্যাঙ হচ্ছে একটা সেরকমই প্রাণী যার মধ্যে আমরা কি দেখতে পাই? ওয়েল ডেভেলপ ক্লোজ টাইপ সিস্টেম। ক্লোজ মানে কি? এর মধ্যে খুব ভালোভাবে চ্যানেল আছে যার মাধ্যমে যেখানে ও পৌঁছাতে চায় সেখানে পৌঁছাতে পারবে। বেসিক্যালি এই চ্যানেলগুলো কি? এই চ্যানেলগুলো হচ্ছে ব্লাডের বিভিন্ন ভেসেল, যাকে আমরা বলি আর্টারি, ভেন, ক্যাপিলারি, এগুলোর কথা বলা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ব্যাঙের ক্ষেত্রে খুব ভালোভাবে ডেভেলপড। সেই কারণে ব্যাঙের ক্ষেত্রে কিন্তু ভাস্কুলার সিস্টেমটা আমরা কি বলি? ওয়েল ডেভেলপ ক্লোজ টাইপ অফ সিস্টেম। তাহলে আমি বললাম ব্যাঙের ক্ষেত্রে আমরা মানুষের মতোই ব্লাড সিস্টেম এবং লিম্ফ্যাটিক সিস্টেম দেখতে পাই। তিনটে জিনিসের মূল জিনিস কি? এক নম্বর তরল থাকবে, দু নম্বর জিনিস যে জিনিসটার মাধ্যমে বাইট হবে বা যে পাইপ বা চ্যানেল টাইপ জিনিস থাকবে তাকে বলা হবে। যেমন ব্লাডের ক্ষেত্রে কি থাকে? ব্লাড ভেসেল। লিম্ফের ক্ষেত্রে কি থাকে? লিম্ফ চ্যানেল বা লিম্ফ ভেসেল। তারপরে কি থাকে? যেটার মাধ্যমে ওই তরলটা বা লিকুইডটা যেমন ব্লাড হোক বা লিম্ফ, যেটার মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে পড়বে, যে কাজ করবে ওকে পাম্প করে দেবার অথবা যার মধ্যেও ঢুকবে তাকে আমরা বলে থাকি কি না পাম্পিং একটা মেশিন টাইপ। যেমন ব্লাডের ক্ষেত্রে কি হয়? হার্ট, আমাদেরও আছে হার্ট। একইভাবে লিম্ফের জন্য কে থাকে? লিম্ফ নোডস। বেসিক্যালি লিম্ফ নোডে কি হয়? লিম্ফ গিয়ে জমা থাকে। তাহলে ব্লাডের তিনটে কম্পোনেন্ট কি কি পাবো? ব্লাড সিস্টেমের ব্লাড, ব্লাড ভেসেল এবং হার্ট। একইভাবে লিম্ফে কি পাবো? লিম্ফ, লিম্ফ চ্যানেল এবং লিম্ফ নোড। ব্লাডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না ব্লাড যা যা দ্বারা তৈরি হয়, ব্লাডে থাকে একটা একদম লিকুইড অংশ, তাকে আমরা বলি প্লাজমা। মানুষের ক্ষেত্রেও দেখতে পাই এটা ব্লাডের ম্যাক্সিমাম অংশ কভার করে, মানুষের ক্ষেত্রে 55%। এবং থাকে কিছু কর্পাসকুলার সেল, অর্থাৎ যারা ম্যাক্সিমাম সেল। আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি না যে মানুষের ব্লাডের প্রয়োজন পড়েছে, যেমন ডেঙ্গু হলে অনেকজন বলে যে সাদা রক্তের প্রয়োজন, কেউ বলে কারো কোনো রোগ হয়েছে আরবিসির প্রয়োজন। তাহলে বেসিক্যালি সেল বলতে কি বোঝায়? এই আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। কাকে বোঝায়? আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। তোমরা জানো আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড সেল। একেই বলা হয় থাকে এরিথ্রোসাইট। একে কি বলা হয়? এরিথ্রোসাইট। সাইট মানে কি? সাইট মানে সেল। এরিথ্রো শব্দটা কিসের জন্য ইউজ হয়? লাল। এরিথ্রোসাইট মানে কি? লাল সেল। লাল সেল কোথায় থাকে? ব্লাডে থাকে। তারপর হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। হোয়াইটকে আমরা ভদ্র ভাষায় বা সাইন্টিফিক ভাষায় বলে থাকি লিউকো। কি বলে থাকি? লিউকো। তাহলে একে বলা হবে লিউকোসাইট। আর প্লেটলেট হচ্ছে অনুচক্রিকা। এই তিনটে মিলিয়ে ব্লাডের কি কম্পোনেন্ট তৈরি করে? সেল। আর থাকে কি? লিকুইড কম্পোনেন্ট, তাকে বলা হয় প্লাজমা। ঠিক আছে, এটা কার কম্পোনেন্ট গেল? ব্লাড। এবার থাকবে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল জিনিসটা কিভাবে কাজ করে? ব্লাড ভেসেল হচ্ছে চ্যানেল যার মাধ্যমে ব্লাড প্রবাহিত হবে। ব্লাডের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই, যেটা একটু আগে রেসপিরেটরি সিস্টেম বললাম যে আমরা রেসপিরেশন নিলে অক্সিজেন নিলাম, CO2 ছাড়লাম। এই যে অক্সিজেন নিলাম ওটাকে কি বললাম? সেলের মধ্যে পৌঁছাবে। তো সেলের মধ্যে পৌঁছাবে কিভাবে? তো আমরা দেখতে পাই ধরো এটা একটা সেল আছে আর ধরো এটা আমার লাংস আছে, এরকম লাংস। ঠিক আছে, আমি জানি যে এই সেলের মধ্যে আমাকে কি পৌঁছাতে হবে? অক্সিজেন। আর কি নিয়ে যেতে হবে? সেল থেকে CO2। কারণ
এই সেলের মধ্যে রেসপিরেশন পদ্ধতি হলে যখন শক্তি উৎপন্ন হয় তখন বাই প্রোডাক্ট হিসেবে CO2 উৎপন্ন হয়। এবার এই যে লাংস থেকে অক্সিজেনটা আসবে এবং এখান থেকে CO2টা যাবে, এটা কার মাধ্যমে যাবে? এটাই যাবে রক্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। আর রক্তের মাধ্যমে যাবে তো কিভাবে যাবে? একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে তো, তাহলে এই নির্দিষ্ট জায়গায় কিসের মাধ্যমে যাবে? চ্যানেলের মাধ্যমে যাবে। কিসের মাধ্যমে? চ্যানেলের মাধ্যমে। এবার এই দূষিত রক্ত যে সেল থেকে হার্টে নিয়ে যায় বা লাংসে নিয়ে যায় তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা বলি ভেন। কি বলি? ভেন। আর যে শুদ্ধ রক্ত গোটা শরীরে ছড়িয়ে দেয় তাদেরকে আমরা কি বলি? আর্টারি। কি বলি? আর্টারি। একেই বাংলা ভাষায় ভেনকে কি বলা হয়ে থাকে? শিরা। আর্টারিকে বলা হয় ধমনী। এবার এই ভেন একটা ব্লাড ভেসেল, আর্টারি হচ্ছে কি একটা ব্লাড ভেসেল। ভেন হচ্ছে একটু পাতলা, তার থেকে আরও পাতলা হলে বিভিন্ন নাম হয়, তার থেকে যদি মোটা হয় তাকে আমরা বলে থাকি ভেনা কেভা। এই ভেনা কেভা কোথায় অবস্থান করে? হার্টের মধ্যে অবস্থান করে। এই দেখো ভেনের বড় ভার্সন ভেনা কেভা। তাহলে আমরা এখন পড়বো কি না হার্ট। তাহলে ব্লাড ভেসেল বোঝা গেছে কি হয়? ভেন আর আর্টারি। এদের বড় ভার্সন ছোট ভার্সন ভেন, ভেনিউস, ভেনা কেভা, আর্টারি হতে পারে, আর্টারিওল, এগুলো সব হতে পারে। ঠিক আছে, এবার আমরা পড়ছি কি হার্ট। আমাদের মানুষের বডিতেও কি আছে? একটা হার্ট। এই হার্টটা সবসময় দেখো থুকপুক থুকপুক করছে না? এর মানে কি? এর মধ্যে ব্লাড যাচ্ছে এবং সে পাম্প করে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এর মেকানিজম কি? সার্কুলেটরি সিস্টেম যখন মানুষের পড়বো সম্পূর্ণভাবে বোঝাবো। তবে বেসিক জিনিস বোঝো যে বিভিন্ন জায়গার ব্লাড হার্টের মধ্যে যায়, সে পাম্প করে লাংসে পাঠায় এবং লাংস আবার শুদ্ধ করে হার্টে পাঠায়, সেখান থেকে গোটা শরীরের মধ্যে কি হয়ে যায়? ব্লাড ছড়িয়ে পড়ে। একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও কি হয়? কাজ করে। ঠিক আছে, কিন্তু ব্যাঙের সঙ্গে মানুষের হার্টের পার্থক্য কি? মানুষের হার্টে আমরা দেখতে পাই 4টে প্রকোষ্ঠ, কিন্তু ব্যাঙের হার্টে কটা প্রকোষ্ঠ দেখতে পাই? ব্যাঙের হার্টে দেখতে পাই 3টে প্রকোষ্ঠ। উপরের 2টো প্রকোষ্ঠ, নিচে একটা। উপরের 2টো প্রকোষ্ঠকে আমরা বলে থাকি অ্যাট্রিয়া। কি বলে থাকি? অ্যাট্রিয়া। যেটা ডান দিকে তাকে বলে রাইট অ্যাট্রিয়াম, আর যেটা লেফট সাইডে তাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম। আর নিচে যেটা তাকে বলা হয় ভেন্ট্রিকেল। এটা নিশ্চয় তোমরা জানো। এই অ্যাট্রিয়াকে আমরা কি বলে থাকি? অলিন্দু। আর ভেন্ট্রিকেলকে কি বলি বাংলায়? নিলয়। এই অলিন্দেতে কি হয়? ম্যাক্সিমাম রক্ত এসে ঢোকে, এই ভেন্ট্রিকেলে যায় এবং ভেন্ট্রিকেল থেকে লাংসে যায়, আবার আসে অ্যাট্রিয়া, আবার আসে কোথায়? ভেন্ট্রিকেল, এবং ভেন্ট্রিকেল থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন আর্টারির মাধ্যমে। তো এই বেসিক সিস্টেমটাই এর ক্ষেত্রে একটু তুলনামূলক অনুন্নত। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যে ভেন্ট্রিকেলের একটা চেম্বার। কটা চেম্বার? একটা। এবার একটা চেম্বার মানে ভাবো তো, এদিক থেকে দূষিত রক্ত এরকম যাচ্ছে এবং এই দিক থেকে শুদ্ধ রক্ত আসছে, তাহলে দূষিত আর শুদ্ধ রক্ত তো মিশে যাওয়ার চান্স আছে হালকা, মিশেও যায়। এটাকে অ্যাভয়েড করার জন্য এদের দুটো বিশেষ সিস্টেম দেখতে পাই। এক নম্বর হলো সাইনাস ভেনোসাস, আর একটা হলো কোনাস আর্টিওসাস। দেখো আমরা ভেনাকে বা যেগুলো লিখেছি বা যেগুলো CO2 যুক্ত সেগুলোকে ব্লু কালার দ্বারা রিপ্রেজেন্ট করেছি। বাস্তবেও আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে CO2 যুক্ত রক্ত যে দিক দিয়ে যায় তাকে আমরা ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, আর অক্সিজেন যুক্ত রক্ত যেখানে থাকে বা যায় তাদেরকে আমরা লাল কালার দিয়ে রিপ্রেজেন্ট করি। রক্ত কাটলে কেমন কালার? লাল। মনে রাখবে লাল মানে কাকে দিয়ে রিপ্রেজেন্ট করছি? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে কি হলো ব্যাপারটা? না এই হার্টের মধ্যে আছে ভেনা কেবা, এরকম ছোট ছোট ভেন এসে যুক্ত হয় যেখানে, তাকে বলবো ভেনা কেবা। এই ভেনা কেবাটা একটা মোটা চ্যানেল যার মাধ্যমে কে যায়? CO2 যুক্ত রক্ত শরীর থেকে পুরো কোথায় ঢোকে? হার্টের মধ্যে। মানুষের ক্ষেত্রে ডাইরেক্টলি হার্টের মধ্যে ঢুকে যায় রাইট অ্যাট্রিয়ামে, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে দেখতে যাই যে রাইট অ্যাট্রিয়ামের পাশে একটা ট্রাইঅ্যাঙ্গুলার এরকম জিনিস থাকে যার নাম হলো সাইনাস ভেনোসাস। এ কি কাজ? না ভেনাকে বা যখন পুরো বডি থেকে ব্লাড তুলে নিয়ে আসে ওই সাইনাস ভেনোসাসে নিয়ে এসে কী করে? জমা করে। জমা করার পর তারপর প্রাইভেট অ্যাট্রিয়ামে যায়, সেখান থেকে বাকি যা মেকানিজম সারে যায়। এবার ঘোরার পর শুদ্ধ রক্ত যখন ভেন্ট্রিকেলে আসে তখন এই শুদ্ধ রক্ত ভেন্ট্রিকেলের জাস্ট সামনে একটা এরকম ফাঁকা জায়গা আছে যাকে বলা হয় কোনাস আর্টিওসাস। এই জায়গায় কি হয়ে যায়? অক্সিজেনযুক্ত রক্ত জমা হয়। তারপর সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন আর্টারির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এবার দেখো এই হার্টের উপরে আমি একটা সবুজ কালারের লেয়ার রেখেছি না? এটা হচ্ছে হার্টের উপরে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম। আমরা জানি সবাই কার্ডিয়াম শব্দের অর্থ কি? কার্ডিওলজি বা হার্টকে বোঝায়। পেরি মানে চারপাশে, অর্থাৎ হার্টের চারপাশে যে লেয়ার থাকে তাকে আমরা বলে থাকি পেরিকার্ডিয়াম। ক্লিয়ার হয়েছে না? হয়নি? এবার এর অবস্থান কোথায়? এনসিআরটি বলছে এর অবস্থান আপার পার্ট অফ বডি ক্যাভিটি, অর্থাৎ ব্যাঙের যে উপরের অংশ থাকে বডি সেখানে অবস্থান করে কে? আমাদের মানুষের ক্ষেত্রেও একইভাবে বডির উপরের অংশ থোরাক্সে অবস্থান করে হার্ট, ওদের ক্ষেত্রেও বডি ক্যাভিটির উপরে কিন্তু অবস্থান করে কে? হার্ট।
এনসিইআরটি বলছে যে এরকমই ভাস্কুলার সিস্টেমে আমরা দেখতে পাই একটা বিশেষ সিস্টেম যাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট আছে। এই পোর্টাল সার্কুলেশনে কি হয় না, একটা বৃহৎ জায়গার রক্ত কোনো একটা জায়গার সঙ্গে কানেক্টেড হয়ে যায়। এরকম দুটো পোর্টাল সিস্টেম ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাই, একটা হলো হেপাটিক পোর্টাল সিস্টেম আর একটা হলো রেনাল পোর্টাল সিস্টেম। এখানে কি হয় বেসিক্যালি না, ইন্টেস্টাইনের বিভিন্ন ভেনাস সিস্টেমের সঙ্গে লিভারের ভেন কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তাকে বলা হয় হেপাটিক পোর্টাল সিস্টেম। আর দেখতে পাই রেনাল পোর্টাল সিস্টেম, সেখানে কি হয় লোয়ার পার্ট অফ বডির বিভিন্ন ভেন এসে কোথায় যুক্ত হয়, কিডনিতে। একে কি বলা হয়, রেনাল পোর্টাল সিস্টেম। এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্লাড সিস্টেম। আর লিম্ফ সিস্টেমে কিছু এনসিইআরটি সেইভাবে এক্সট্রা কিছু বলেনি। লিম্ফ সিস্টেম জাস্ট এটুকু মনে রাখবে যে লিম্ফ বলতে বোঝায় ব্লাড মাইনাস আরবিসি প্লাস প্রোটিন। অর্থাৎ একটা ব্লাড থেকে যদি আরবিসিকে এবং প্রোটিনকে বের করে দিই, যা পড়ে থাকে তাকেই বলবো লিম্ফ। তার মানে লিম্ফের মধ্যে কি কি পাবে, লিম্ফের মধ্যে পাবে প্লাজমা, কি পাবে ডব্লিউবিসি এবং প্লেটলেট। এই তিনটে কম্পোনেন্ট কার মধ্যে পাবে, লিম্ফ। এবং লিম্ফের বিভিন্ন কাজ আছে যেটা সার্কুলেশন সিস্টেম মানুষের যখন পড়বো বৃহৎ আকারে বলবো, এখানে প্রয়োজনও নেই, ফালতু বকে লাভও কিছু নেই। এটা হচ্ছে তোমাদের ভাস্কুলার সিস্টেম। একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করি, সেটা হলো এই ব্যাঙের ক্ষেত্রে আরবিসিটা মানুষের থেকে একটু আলাদা। মানুষের ক্ষেত্রে আমরা লাল যে সেল বা যাকে আমরা আরবিসি বলছি, এর মধ্যে কোনো রকম কোনো নিউক্লিয়াস দেখতে পাই না। কিন্তু ইন কেস অফ ব্যাঙ এর ক্ষেত্রে নিউক্লিয়াসটা হয় নিউক্লিয়েটেড। কেমন হয়, নিউক্লিয়েটেড, ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। সেই সঙ্গে এর মধ্যে কি প্রেজেন্ট থাকে, হেমোগ্লোবিন, কি প্রেজেন্ট থাকে, হেমোগ্লোবিন। আর আমরা জানি এই হেমোগ্লোবিনের সঙ্গে কে যুক্ত হয়, হেমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন। তার ফলে কি হয়, আরবিসির মাধ্যমে অক্সিজেন ক্যারি হতে পারে, দিয়ে কোথায় পৌঁছায়, গিয়ে সেলে গিয়ে পৌঁছাবে। যেমন এটা তোমাদেরকে বলছিলাম সেল। এইভাবে কিন্তু সার্কুলেটরি সিস্টেমটা কাজ করে থাকে কার ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে। খুব স্বল্প কথায় ভাস্কুলার সিস্টেমটা শেষ করলাম। এরপর আমরা পড়বো ফ্রগের নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মানে কি, স্নায়ুতন্ত্র। মানুষের ক্ষেত্রে আমরা উন্নত প্রকার স্নায়ুতন্ত্র দেখতে পাই, কারণ মানুষ হচ্ছে সব থেকে উন্নত। ফ্রগের ক্ষেত্রেও কিন্তু স্নায়ুতন্ত্র কম উন্নত নয়। এনসিইআরটি বলছে যে এদের ক্ষেত্রে ওয়েল ডেভেলপড বা ভালো রকম ইভলভ করা, অর্থাৎ বেশ ভালো রকম মানে কি বলবো, উন্নত ধরনের স্নায়ুতন্ত্র দেখতে পাই। স্নায়ুতন্ত্র ছাড়া এদের কি দেখতে পাই আমরা, এন্ডোক্রাইন সিস্টেম। আমরা জানি একইভাবে মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ হরমোনের যে ক্রিয়া, এরা কি করে, রাসায়নিক যে তন্ত্র, এরা কি করে, দুজন মিলে সম্মিলিতভাবে কোনো একটা বডির বিভিন্ন ধরনের কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন করে থাকে। কন্ট্রোল কোঅর্ডিনেশন বলতে কি, আমরা যে বিভিন্ন ধরনের কাজ করি, আমরা যে বিভিন্ন ধরনের রেসপন্স করি, এগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন। তোমাকে কেউ এখানে পেরেক ফোটালো, তুমি সঙ্গে সঙ্গে নড়েচড়ে উঠলে। একইভাবে তুমি যদি একটা ব্যাংকে পেরেক ফোটাও, ও সঙ্গে সঙ্গে যে নড়েচড়ে উঠলো। তো যেই সিস্টেম এটার জন্য দায়ী, তাকেই আমরা বলবো নার্ভাস সিস্টেম। ব্যাঙের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম বেশ ভালো রকম উন্নত। আর এন্ডোক্রাইন সিস্টেম এর ক্ষেত্রেও ভালো রকম উন্নত। এন্ডোক্রাইন সিস্টেম মানে কি, যেখান থেকে হরমোনগুলো খরিত হয় বা বিভিন্ন ধরনের হরমোনকারী গ্রন্থি একত্রিত মিলিত হয়ে যে গ্রন্থি বা যে সিস্টেম গঠন করে, তাকে আমরা বলে থাকি এন্ডোক্রাইন সিস্টেম। বিভিন্ন ধরনের হরমোন মানুষের ক্ষেত্রে যা যা খরিত হয়, এক্ষেত্রেও তাই খরিত হয়। যেমন পিটুইটারি, হাইপোথ্যালামাস, এগুলো কিন্তু এর ক্ষেত্রেও আছে, পিনিয়াল গ্ল্যান্ড। সেই এন্ডোক্রাইন পার্টটাকে নিয়ে আমি আজকে আলোচনা করছি না। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো নার্ভাস সিস্টেম। এটা খুব উন্নত। এন্ডোক্রাইন পার্টটা তোমরা একটু নিজে দেখে নিও, বা আমার যে লেকচার দিয়েছে এন্ডোক্রাইনে মানুষের, ওটা যদি করে থাকো, এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তবে নার্ভাস সিস্টেমটা কিন্তু একটু ভালো করে দেখে নাও। দেখো মানুষের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের কি কাজ, এদেরও তাই কাজ, পারসেপশন অফ সেন্স অ্যান্ড অ্যানালিসিস অফ সেন্স। অর্থাৎ তুমি কাউকে একটা পেরেক ফোটালে, ঠিক আছে, ও সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠবে, তোমাকে মারতেও যাবে। কিন্তু একইভাবে তুমি যদি কোনো জিনিসের গায়ে হাত বুলিয়ে দাও, ধরো ব্যাঙ আছে, ব্যাঙের গায়ে তুমি আদর করছো, ও ওই সেন্সটাকে বুঝবে যে তুমি ওকে ক্ষতি করতে চাইছো না ও কি করতে চাইছো। ও পারসেপশন অফ সেন্স, একটা সেন্স নেবে এবং অ্যানালিসিস করবে যে সেন্সটা কি ধরনের। এটাই কার কাজ, নার্ভাস সিস্টেমের কাজ। মানুষের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম তিন প্রকার দেখতে পাই। এদের প্রকার নার্ভাস সিস্টেমের তিনটে পার্ট দেখতে পাই, ঠিক আছে। একই রকম ভাবে সিএনএস, পিএনএস এবং এএনএস। সিএনএস এর ফুল ফর্ম কি, সিএনএস এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর ফুল ফর্ম কি একটু লিখে দিই আমি। সিএনএস এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল, এনএস ফর নার্ভাস সিস্টেম, যেটা উপরে আমি অলরেডি লিখে রেখেছি। পিএনএস ফর কি, পি ফর পেরিফেরাল, পি ফর কি, পি ফর পেরিফেরাল। এনএস ফর নার্ভাস সিস্টেম। এএনএস, এ ফর কি, অটোনোমাস। এনএস ফর কি, নার্ভাস সিস্টেম। সুতরাং এই সিএনএস, পিএনএস, এএনএস এই তিনটেই মানুষের ক্ষেত্রে যেমন আছে, ব্যাঙের ক্ষেত্রেও আছে। সিএনএস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয়। তার মানে মেন জিনিসগুলো কোথায় থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। দুটো জিনিস দ্বারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত। এক নম্বর হলো ব্রেন, দু নম্বর হলো স্পাইনাল কর্ড। ব্রেন মানে কি, মস্তিষ্ক। হ্যাঁ, ব্যাঙের ক্ষেত্রে মস্তিষ্ক আছে। ব্যাঙের মস্তিষ্কটা কোথায় অবস্থান করে, যেমন মানুষের মাথার খুলির মধ্যে স্কাল, যাকে আমরা ভদ্র ভাষায় বলি ক্রেনিয়াম। কি বলি, এই মাথার যে
উপরের দিকে যে বোনগুলো আছে এটা একটা বক্স তৈরি করেছে, কেমন টাইপ, এরকম বক্স। এর মধ্যে কি আছে, ব্রেনটা আছে। তার নিচে এই মানুষের মুখের যে পার্টগুলো এগুলো হচ্ছে ফেস বোন। তো এই যে মাথার কাছে যে এখানে বোন আছে, আমরা জানি মানুষের ক্রেনিয়ামে কটা বোন আছে, 8টা। একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা বক্স তৈরি হয়, তাকে বলা হয় ব্রেন বক্স। একে কি বলা হয়, ক্রেনিয়াম। মানুষের ক্ষেত্রে ক্রেনিয়াম বলা হয়। এর মধ্যে কি আছে, ব্রেন কিন্তু অবস্থান করবে। এবার মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্রেনের 3টে পার্ট। সামনের দিকে ব্রেন, তাকে বলবো অগ্র মস্তিষ্ক, তাকে ইংলিশে বলা হয় ফোর ব্রেন। মাঝে ব্রেন, তাকে বলবো মধ্য মস্তিষ্ক বা তাকে বলা হয় মিড ব্রেন। আর পিছনের ব্রেন, তাকে বলবো পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন। তো এই 3টে পার্ট কোথায় দেখতে পাই, ব্যাঙের ব্রেনও কিন্তু আমরা দেখতে পাই। এবার এই যে 3টে পার্ট লিখেছি, এই 3টে পার্টের বিভিন্ন বিভিন্ন এলাকা আছে, তারা আলাদা আলাদা রকম কাজ করে। যেমন চোখে দেখার জন্য কেউ আলাদা কাজ করে, কানে শোনার জন্য কেউ আলাদা কাজ করে, কেউ পারসেপশন নেওয়ার জন্য কাজ করে, কেউ ঘ্রাণ নেওয়ার জন্য কাজ করে। তো এরকম বিভিন্ন এলাকাতে মানুষের ক্ষেত্রেও ভাগ করা আছে, এদেরও ভাগ করা আছে। তো সব থেকে মেন যেটা, সেটা হলো অগ্রমস্তিষ্ক বা ফোর ব্রেন। এখানে কি আছে, এখানে আছে অলফ্যাক্টরি লোব। অলফ্যাক্টরি নেওয়া মানে কি, অলফ্যাক্টরি মানে হলো যে ঘ্রাণ। অলফ্যাক্টরি মানে কি, ঘ্রাণ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে গন্ধ নিতে সাহায্য করে। তার জন্য যে মাথার বিভিন্ন অংশ আছে, যেখানে গিয়ে কি হয়, কোনো একটা গন্ধ নিলাম, এখানে গিয়ে অ্যানালাইজ হবে। ধরো কথার জন্য বলছি বিরিয়ানির গন্ধ আসলো, খুব ভালো গন্ধ, এটা কোথায় অ্যানালিসিস হলো, মাথার মধ্যে। ধরো কথার জন্য বলছি কোনো একটা দুর্গন্ধ পেলাম, ইঁদুর পচে গেছে, এই গন্ধটা পেলাম, খুব বাজে গন্ধ, এখান থেকে তাড়াতাড়ি যাও। এটা ব্রেনের কোন অংশ অ্যানালাইজ করো, অলফ্যাক্টরি। কে করবে, অলফ্যাক্টরি। ঠিক আছে, অলফ্যাক্টরি মানে সে ঘ্রাণ বা গন্ধ নিতে যে অ্যানালাইজ করে তাকে। এবার হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে কি, বেসিক্যালি তোমরা দেখবে কোনো যখন ব্রেনের আমরা ছবি আঁকি, ধরো কথার জন্য বলছি এই যদি ক্রেনিয়ামটাকে যদি এখান থেকে স্কালটাকে যদি ফাটিয়ে দেওয়া হয়, এখানে দেখবে দুটো ব্রেনের এরকম অর্ধাংশ পাবে। হেমিস্ফিয়ার, স্ফিয়ার মানে জানি গোলক, হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। সেরিব্রাল হেমিস্ফিয়ার অর্থাৎ এই যে সামনের দিকে, একে বলা হয় সেরিব্রাল। ঠিক আছে, এই সেরিব্রাল অংশে এটা দুটোই গোলককে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখানে এটা কার অংশ, ফোর ব্রেনেরই অংশ। আর কি পাবো, ডায়ানসেফালন। তাহলে বড় সেরিব্রাল হেমিস্ফিয়ার কটা থাকবে, একটা এইদিকের একটা এইদিকের ব্রেনে। তো এটা হচ্ছে পেয়ার্ডে থাকে, অর্থাৎ দুটো। আর ডায়ানসেফালন থাকে কটা, একটা। এই 3টে কম্পোনেন্ট নিয়ে গঠিতকে ফোর ব্রেন। তারপর হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন হচ্ছে মাঝে, মাঝে যে আছে তার কাজ অপটিক লোবস, অর্থাৎ আমাদের চোখের যে কোনো জিনিসকে আমরা অপটিক বলি না, অপটিক, অপটোমেট্রিস্ট বা কোনো অপটিক দোকান বা অপটিক মানে কি, চশমা। আলটিমেটলি অপটিক বলতে কি বোঝায়, চোখে দেখা। তো চোখে কোনো জিনিস দেখার পর সেটা ব্রেনে যে জায়গায় গিয়ে অ্যানালাইজ হয়, সেটাই কোথায় অ্যানালাইজ হয়, অপটিক লোব। এটা কোথায় অবস্থিত, মিড ব্রেনে অবস্থিত। তারপর হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের দুটো অংশ, একটা হলো সেরিবেলাম আর একটা হলো মেডুলা অবলঙ্গাটা। এটা বলার পরেই এনসিআরটি শেষ করছে প্যারাটাকে, যে এই যে মেডুলা অবলঙ্গাটা, এই মেডুলা অবলঙ্গাটা একটা ব্রেনের নিচের অংশ থেকে কি হয়, মেডুলা অবলঙ্গাটা নিচে থেকে স্পাইনাল কর্ডটা চালু হয়, এবং এই মেডুলা অবলঙ্গাটার পরে এই অংশটা থেকেই একটা ছিদ্রের মাধ্যমে কি হয় না, স্পাইনাল কর্ডটা বাইরে বেরিয়ে আসে। কার বাইরে বেরিয়ে আসে, খুলির বাইরে। ধরো কথার জন্য বলছি এটা মানুষের ব্রেনের খুলি, তাকে কেমনভাবে কেটেছি, এরকমভাবে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমার ব্রেনটাকে এরকম করে তোমাদেরকে দেখানো হচ্ছে, বুঝতে পেরেছো না, বুঝতে পারছো না? ধরো আমার ব্রেনটা তার মানে কেমন আছে, এরকম কেটে যদি তোমাদেরকে এরকম করে দেখানো হয়, এরকম কেটে মানে এই বরাবর পুরো কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়ার পর এরকম করে দেখানো হচ্ছে, তাহলে এই অংশটা এরকম দেখাবে এবং এখানে একটা ছিদ্র দেখতে পাই। ঠিক আছে, এর নাম হলো ফোরামেন ম্যাগনাম। কি নাম, ফোরামেন ম্যাগনাম। এটাই মানুষের ছবি দিয়ে দেখাচ্ছি। ঠিক একই রকম ব্যাগের ক্ষেত্রে একটু গঠন বৈশিষ্ট্য আলাদা, কিন্তু জিনিসটা বোঝানোর জন্য বলছি। তো এই ছিদ্র দিয়ে কে নেমে আসে, স্পাইনাল কর্ডটা নেমে আসে। এবং আমরা জানি স্পাইনাল কর্ড কোথায় থাকে, আমাদের পিছনের দিকে। মেরুদণ্ডী প্রাণী মানে কি, তার ভার্টেব্রাল কলাম বা কি থাকবে, মেরুদণ্ড থাকবে। তো স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের মধ্য দিয়ে কি হবে, নেমে আসবে। তো এটাই হচ্ছে আমাদের সিএনএস এর সিস্টেম। এরপর সিএনএস থেকে বিভিন্ন ধরনের কি হয়ে যায়, নার্ভ চারিদিকে ছড়িয়ে পড়ে, পেরিফেরিতে ছড়িয়ে পড়ে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে এই নার্ভগুলোকে নিয়ে যে সিস্টেমগুলো তাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল কোথা থেকে উৎপত্তি লাভ করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, অর্থাৎ ব্রেন থেকে বিভিন্ন নার্ভ চারিদিকে ছড়িয়ে পড়বে। একইভাবে স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন ধরনের নার্ভ চারিদিকে ছড়িয়ে পড়বে। ব্রেন থেকে বেসিক্যালি 10 জোড়া কি হয়, স্পাইনাল ক্রেনিয়াল নার্ভ ছড়িয়ে পড়ে। ক্রেনিয়াল মানে কি, ব্রেন থেকে আসা। এই যে ক্রেনিয়াম, এখান থেকে শব্দটা থেকে এসছে কি, ক্রেনিয়াল। আর এই যে স্পাইনাল কর্ড, এখান থেকে আমরা যেটা পড়ছি রানা টাইগ্রিনা, এর ক্ষেত্রে দেখতে পাই 9 পেয়ার অফ স্পাইনাল নার্ভ। ঠিক আছে, স্পাইনাল নাম্বার কি, স্পাইনাল কর্ড থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে, ব্রেন থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে। ধরো এটা যে স্পাইনাল নার্ভ রেখেছি, এখান থেকে যদি এরকমভাবে ছড়িয়ে পড়ে, কত জোড়া ছড়িয়ে পড়ে, 9 জোড়া। অর্থাৎ এরকমভাবে যেমন 4টে এঁকেছি, এরকমভাবে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এরকমভাবে চারিদিকে ব্যাঙের ছড়িয়ে পড়ে। তাহলে 9 পেয়ার স্পাইনাল কর্ড থেকে। একইভাবে ব্রেন থেকেও কিন্তু এইভাবে 10 জোড়া ছড়িয়ে পড়বে। ঠিক আছে, যেগুলো বডির মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এরকম ধরনের নার্ভ কিন্তু আমরা কোথায় দেখতে পাই, পিএনএস।
আর এনসিআরটি বলছে এর ক্ষেত্রে কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম আছে। অটোনমিক নার্ভাস সিস্টেম দুটো ভাগ, একটা হলো সিম্প্যাথিক আর হলো প্যারাসিম্প্যাথিক। সিম্প্যাথিক বলতে আমরা কি বোঝাই, ভলেন্টারি যে মুভমেন্ট, আমরা যা করতে চাই, ধরো এখান থেকে হাতটা নাড়াচ্ছি, এটা যে নার্ভ কাজ করবে তাকে বলা সিম্প্যাথিক নার্ভ। আর এই প্যারাসিম্প্যাথিক নার্ভ মানে কি, আমি যেটা চাইছি না তার সত্ত্বেও হবে, যেমন আমার হার্টবিট চলেই যাচ্ছে, তো এখানে প্যারাসিম্প্যাথিক নার্ভ কাজ করে। আমি যদি চাই হার্টকে বন্ধ করতে পারবো কিছুক্ষণের জন্য, পারবো না, কিন্তু আমি যদি চাই হাতটাকে এখানে খানিকক্ষণ রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি। তো যে নার্ভাস সিস্টেম আমার মতো ভলেন্টারি অর্থাৎ আমার ইচ্ছা মতো কাজ করছে তাকে বলবো সিম্প্যাথিক, আর যে আমার ইচ্ছা মতো কাজ করে না তাকে বলবো প্যারাসিম্প্যাথিক। এটা হচ্ছে তোমাদের নার্ভাস সিস্টেম শেষ হলো। আমি এখন পড়বো সেন্স অর্গান। সেন্স অর্গান মানে কি, বিভিন্ন ধরনের সেন্সেস নেওয়ার জন্য যে সমস্ত অর্গান বা যে সমস্ত জিনিসপত্র কাজ করে একত্রে তাদেরকে আমরা বলে থাকি সেন্স অর্গান বা সেন্সরি সিস্টেম। ঠিক আছে, এর মধ্যে মানুষের ক্ষেত্রে যেমন প্রচুর ডেভেলপড, এর ক্ষেত্রে প্রচুর ডেভেলপ কিছু পাওয়া যায় না, তবে দুটো জিনিস আছে প্রচুর ডেভেলপড, যেমন আই এবং ইয়ার, এটা ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ডেভেলপড। আই এনসিআরটি বলছে যে ফ্রগের ক্ষেত্রে আই মানুষের যেমন একটা চক্ষু কঠোরি বা অক্ষি কঠোরের মধ্যে অবস্থিত না, হাড়ের যে একটা মাঝখানে গোলক তৈরি করেছে যাকে আমরা চক্ষু কঠোরি বলে থাকি, যাকে বলা হয় আই অরবিট, একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু এই চোখটা চক্ষু গোলক বা বমি ক্যাভিটির মধ্যে কিন্তু অবস্থান করে এনসিআরটির ভাষা। আর আমরা জানি সবাই চোখের কাজ কি, ভিশন অর্থাৎ দৃষ্টি, চোখ দেখতে সাহায্য করে। তারপর হচ্ছে টিম্প্যানাম, যাকে বলা হয় ইয়ার। এই টিম্প্যানাম কার ক্ষেত্রে কি হিসাবে কাজ করে, আমাদের যেমন ভাবে কান কাজ করে এদের ক্ষেত্রে টিম্প্যানাম কাজ করে, একেই বলা হয় ইয়ার। তবে এই টিম্প্যানিক শব্দটা এদের ক্ষেত্রে বেশি করে ইউজ করা হয়, কারণ এর ক্ষেত্রে এর একটা সম্পূর্ণ ডেভেলপ নয়। সম্পূর্ণ ডেভেলপ নয় বলতে কি বোঝায়, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার। এর ক্ষেত্রে ইন্টারনাল ইয়ারটা খুব অর্গানাইজড এবং ডেভেলপ, কিন্তু এক্সটার্নাল ইয়ার যেমন আমাদের এই কানের এই যে কর্ণপটল দেখতে পাচ্ছি এটা কিন্তু এদের ক্ষেত্রে নেই, সেক্ষেত্রে এর নাম শুধুমাত্র দেওয়া হয় টিম্প্যানাম। আমাদের কান যা সাহায্য করে এগুলো তাই একই রকম। কি সাহায্য করে, হেয়ারিং। হেয়ারিংটা তো সেন্সরের কাজে গেল, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কাজ আমরা জানি সবাই, কান সাহায্য করে, সেটা কি ব্যালেন্স। ব্যালেন্সে কিন্তু ব্যাঙের ক্ষেত্রে কে সাহায্য করে থাকে, টিম্প্যানাম বা যাকে বলা হয় হেয়ার বা কান, এটা কিন্তু হেল্প করে থাকে। তাহলে এই দুটো হলো অর্গানাইজড, এই দুটো উন্নত ব্যাঙের ক্ষেত্রে। কিন্তু বাকি কিছু কিছু সেন্সরি অর্গান আছে যারা হচ্ছে সেলুলার অ্যাগ্রিগেশন অ্যারাউন্ড নার্ভ এন্ডিং, অর্থাৎ কোনো জায়গায় নার্ভ শেষ হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের সেল জমা হয়ে গিয়ে বিশেষ কিছু কাজ করে। যেমন কি, যেমন দেখো সেন্সরি প্যাপিলাই, নামেই লেখা আছে সেন্সরি, অর্থাৎ সেন্স দেবে কিসের মাধ্যমে, প্যাপিলায়ের মাধ্যমে। এবার এই সেন্সরি প্যাপিলাই কি ধরনের সেন্স দেবে, কিসের সেন্স দেবে, কেউ টাচ করলে সেন্স দেবে কে, সেন্সরি প্যাপিলাই, সেটার মাধ্যমে নার্ভের এন্ডিং এর কিছু সেল অ্যাগ্রিগেটেড হয়েছে, ধরো এই জায়গায় টাচ করলাম, এখানে সেন্সরি প্যাপিলাই আছে, ও কিন্তু টাচটাকে আমার নিয়ে নেবে কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে গিয়ে পৌঁছাবে এবং অ্যানালাইজ করবে। ওকে, তারপর হচ্ছে টেস্ট বার্ড, নামে লেখা আছে টেস্ট, সুতরাং এটা কি সাহায্য করবে, টেস্টে। আমাদের জিভের মধ্যে বা টাঙের মধ্যে কিন্তু টেস্ট বার্ড আছে, হয়তো বিভিন্ন ধরনের যে টেস্ট বার্ডের নাম তোমরা ডাইজেস্ট সিস্টেম বা ডাইজেস্টিভ যখন চ্যাপ্টারটা পড়বে তখন দেখতে পাবে যে আমাদের টাঙের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট বার্ড আছে যারা বিভিন্ন ধরনের টেস্ট নিতে কিন্তু হেল্প করে। একইভাবে ব্যাঙের ক্ষেত্রে খুব উন্নত না হলেও টেস্ট বার্ড প্রেজেন্ট, যেটা কি করতে পারে, টেস্ট নিতে সাহায্য করে। তারপর হচ্ছে নাজাল এপিথেলিয়াম। নাজাল মানে কি, নাজাল মানে নাক, এখানে বিশেষ কিছু এপিথেলিয়াম আমাদের ক্ষেত্রে খুব উন্নত থাকে, সেই সঙ্গে আরো কিছু অ্যাসোসিয়েটেড আমাদের ক্ষেত্রে উন্নত ওয়েল অর্গানাইজ থাকে। এদের ক্ষেত্রে এক প্রকার এপিথেলিয়াম থাকে যেটার নাম কি, নাজাল এপিথেলিয়াম। আর নাকে কোনো জিনিস থাকবে না, তার একটাই কাজ, গন্ধ নেওয়া, স্মেল নেওয়া। এটা কোথায় কাজ করবে, তাহলে নাজাল এপিথেলিয়াম, স্মেল। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি এর ক্ষেত্রে একটা সেন্সরি অর্গান হিসেবে কাজ করে, যেগুলো এনসিআরটি সম্পর্কে ব্যাখ্যা বলেছে আমি বলেই দিলাম। যে আই অবস্থান করে কোথায়, অরবিটের মধ্যে, একটা বনি ক্যাভিটির মধ্যে। কাজ কি, ভিশন বা দেখা, যে কোনো জিনিস দেখতে পাওয়া। তারপর বললাম টিম্প্যানাম, এর ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল লেয়ার কোনো কিছু থাকে না, কাজ কি, শুনতে পাও, তার সঙ্গে ব্যালেন্সের কাজ। এই দুটো হচ্ছে ওয়েল অর্গানাইজড, আর এগুলো হচ্ছে সেলুলার অ্যাগ্রিগেশন অ্যারাউন্ড নার্ভ সিস্টেম। এরপর পড়বো এক্সক্রিটরি সিস্টেম। আমরা জানি এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে কি জিনিস নির্গত হয়, আমাদের বডির মধ্যে তৈরি হওয়া বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, যাদেরকে আমরা ভদ্র ভাষায় বলে থাকি নাইট্রোজেনাস ওয়েস্ট, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ধরনের জিনিস। নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন রকম হতে পারে, যেমন অ্যামোনিয়া হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, ইউরিয়া হতে পারে। তিন প্রকারের যে নাইট্রোজেনাস ওয়েস্ট আছে, তিন প্রকারের বিভিন্ন প্রাণী আছে যাদের ক্ষেত্রে এগুলো কিন্তু রিলিজ হয়। তিন প্রকারের যে নাইট্রোজেনাস ওয়েস্ট আছে, বিভিন্ন প্রকার প্রাণী আছে যাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রিলিজ হয়ে থাকে। একটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু সব রিলিজ হবে এমনটা নয়। একইভাবে ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন এদের এক্সক্রিটরি সিস্টেমে যে জিনিসটা বেরিয়ে আসে এক্সপ্রেশনে, সেটা কি, ইউরিয়া। এবার আমরা জানি যে অ্যামোনিয়া রিলিজ করে তাকে বলা হয় অ্যামিনোটেলিক, যে ইউরিক অ্যাসিড রিলিজ করে তাকে ইউরিকোটেলিক, আর যে ইউরিয়া রিলিজ করে তাকে বলা হয় ইউরিওটেলিক। আমরা যেমন মানুষ, আমরা ইউরিয়া রিলিজ করি, তাহলে আমরা কি, আমরা হচ্ছে ইউরিওটেলিক। একই রকম ভাবে যারা ইউরিয়া রিলিজ করে তাদের কিন্তু এক্সক্রিটরি সিস্টেমটা একটু ওয়েল ডেভেলপড। একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু এক্সক্রিটরি সিস্টেমটা ওয়েল ডেভেলপড, অর্থাৎ খুব ভালোভাবে ডেভেলপড। ভালোভাবে ডেভেলপড বলতে কি বোঝায়, মানুষের ক্ষেত্রে যেমন একটা কিডনি, দুটো কিডনি আছে, দুটো ইউরেটার আছে, ইউরিনারি ব্লাডার আছে, এদের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক দেখতে পাই। এবার ব্যাঙ তো অনুন্নত,
মানুষের মতো অত উন্নত তো নয়। সেই ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে কিছু কেমন জিনিস এদিক ওদিক হবে, তবে মেন স্ট্রাকচার গুলো কিন্তু খুব ভালো। এনসিইআরটি বলছে যে এ পেয়ার অফ কিডনি সিচুয়েটেড, কি বলছে, এ পেয়ার অফ কিডনি সিচুয়েটেড কোথায়, স্লাইটলি পোস্টেরিয়র, অর্থাৎ খানিকটা পিছনের দিকে। মানুষের ক্ষেত্রে কোথায় অবস্থান করে, খানিকটা পিছনের দিকে, ঠিক আছে। কোথায় অবস্থান করে, ভার্টিব্রাল কলামের দুদিকে। ধরো কথার জন্য বলছি, আমি এখানে ভার্টিব্রাল কলাম আঁকলাম, এরকম করে মেরুদণ্ডের যে হাড়গুলো সেগুলো আঁকলাম। তাহলে কি বলছে, মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে স্লাইটলি পোস্টেরিয়র, অর্থাৎ পিছনের দিকে কিডনি অবস্থান করে। বিভিন্ন দেখবে তোমরা রিলসে দেখবে যে আইফোন কিনেছে, দেখায় যে পেট কেটে এখান থেকে দেখায়, তোমরা জানবে যে ওগুলো ভুল, ওই রিলসটাও ঠিকঠাক বানাতে পারে না মানুষের জ্ঞানের অভাবে। আসলে কিডনি কাটলে কোথায় হবে, পিছনের দিকে কিন্তু কাটতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। মানুষের ক্ষেত্রে পিছনে অবস্থান করে, ব্যাঙের ক্ষেত্রে স্টাইলি পোস্টেরিয়রে অবস্থান করে। এবার কিডনিতে কি তৈরি হয়, কিডনিতে তৈরি হবে ইউরিয়া। কিডনিতে কি তৈরি হবে, ইউরিয়া। এবার ইউরিয়া তৈরি কোথায় হবে, ওর তো নিশ্চয়ই কিছু একটা ইউনিট ফিউনিট কিছু থাকতে হবে যেটা কিডনি গঠন করবে। ব্যাঙের ক্ষেত্রে সেটাকে বলা হয় কি ইউরিনিফেরাস টিবিউল। কি বলা হয়, ইউরিনিফেরাস টিবিউল। এটাকে আমরা ভদ্র ভাষায় বলে থাকি নেফ্রন। ইউরিনিফেরাস টিবিউল একটা কিডনিতে কত থাকে, প্রায় 2000-এর মতো থাকতে পারে। ধরো কথার জন্য বলছি ছোট ছোট ইউনিট, ধরো এগুলো ইউরিনিফেরাস টিবিউল, টিবিউল লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এগুলো অবস্থান করে কোথায়, না কিডনির মধ্যে, এবং যেটা কিডনিকে গঠন করে এবং কার্যগতভাবে সাহায্য করে। সেই জন্য এনসিইআরটি বলছে যে বোথ স্ট্রাকচারাল and functional unit of kidney of frog কি ইউরিনিফেরাস টিবিউল, অর্থাৎ স্ট্রাকচার গঠন করে একইভাবে কাজও করে। এবার এখানে ইউরিয়া তৈরি হলো, ইউরিয়া তৈরির পর ইউরিয়াটা তো বাইরে বেরিয়ে আসতে হবে, নাইট্রোজেনাস ওয়েস্ট শরীরের জন্য ক্ষতিকারক। তাহলে বেরিয়ে আসে যার মাধ্যমে, একটা নালীর মাধ্যমে, তার নাম হলো ইউরেটার। মানুষের ক্ষেত্রেও আছে ইউরেটার। এবার মানুষের ক্ষেত্রে ইউরেটারটা ইউরিনারি ব্লাডারে আসে এবং সেখান থেকে ইউরেথ্রার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং হচ্ছে পেচ্ছাব রিলিজ হয় বা মূত্র রিলিজ হয় বা ইউরিয়া রিলিজ হয়। এর ক্ষেত্রে ইউরেটারটা একটা কমন জায়গা আছে যার নাম হলো ক্লোয়েকা। এই শব্দটা খুব শুনে রাখো, একটু পরে যখন আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো এটার কিন্তু আবার নাম শুনবো। তো ক্লোয়েকা হচ্ছে একটা এরকম স্পেস যেখানে ইউরেটারটা কি হয়ে যায়, এসে খুলে যায়। ইউরেটারটা খুলে যায়, একইভাবে এর বডিতে একটা ইউরিনারি ব্লাডার থাকে, সেও কোথায় ওপেন হয়, ক্লোয়েকাতে। কিছু কিছু জায়গায় এরকমটা বলা হয় যে কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে ইউরিয়া আসে এবং ইউরিনারি ব্লাডারে জমা হয় এবং ইউরিনারি ব্লাডার থেকে রিলিজ হয়। তবে এনসিইআরটি শব্দ লেখা আছে কিন্তু আলাদা, ইউরেটার ক্লোয়েকাতে খোলে, আবার আলাদাভাবে ইউরিনারি ব্লাডার ক্লোয়েকাতে খোলে, ঠিক আছে। এই ধরনের একটা শব্দ লেখা আছে। আর একটা শব্দ লেখা আছে ইউরেটারের সম্পর্কে। ইউরেটার সম্পর্কে লেখা আছে যে মেল এবং ফিমেলের ক্ষেত্রে দেখতে পাই কি না, ইউরেটার মানুষের ক্ষেত্রে যেমন একটা পুরুষের ক্ষেত্রে ইউরেটার অর্থাৎ মূত্রনালী এবং জেনিটাল যে টিবিউল অর্থাৎ যে দিক দিয়ে কি হবে সিমেন রিলিজ হয়, দুটো কিন্তু একই নালী। একইভাবে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু সিমিলার, ঠিক আছে। ব্যাঙের ক্ষেত্রেও কি সিমিলার টাইপ হয়ে থাকে, কার মতো, মানুষের মতো, অর্থাৎ একটাই নালী, ওয়ান, ঠিক আছে, একটাই নালী যার মাধ্যমে কি আসবে না সিমেন আসবে এবং একইভাবে ইউরিন আসবে, যেটা একটু পর রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখতে পাবে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে মানুষের যেমন ইউরিনারি যে ট্রাক্ট সেটা আলাদা এবং জেনিটাল ট্রাক্ট আলাদা, অর্থাৎ যেটা দিয়ে ওভাম যায় বা যেটা ভ্যাজাইনাল ক্যানাল বলা হয় মানুষের ক্ষেত্রে সেটা আলাদা, ইউরিনারি যে ট্রাক্ট সেটা আলাদা। এর ক্ষেত্রেও কিন্তু একইভাবে ডিফারেন্ট টাইপ হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ সংখ্যায় কটা হবে, এটা দুটো। একইভাবে ইউরেটার ফিমেলের ক্ষেত্রে আলাদাভাবে এসে খুলবে এবং সেই সঙ্গে যে রিপ্রোডাক্টিভ ট্রাক্ট অর্থাৎ ওভিডাক্ট সেটা কিন্তু আলাদাভাবে এসে খুলবে, যেটা একটু পরেই আমরা রিপ্রোডাক্টিভ অর্গান পড়বো, তখন দেখে নেবো। আশা করি এটুকু তো বুঝতে পেরেছো। কোনো রকম কিছু ডাউট থাকলে ডাউট ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। এবার পড়বো একদম লাস্ট টপিক, সেটা কি রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ফ্রগ। এনসিইআরটি বলছে ফ্রগের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেম ওয়েল অর্গানাইজড বোথ ফর মেল অ্যান্ড ফিমেল। মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই খুব অর্গানাইজড। আমরা সেই জন্য দুটো আলাদা আলাদা সিস্টেম সম্পূর্ণভাবে এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এদিকেরটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এদিকেরটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রথম ছবিটা বুঝে নিই, ছবিটা বুঝে নিলে আশা করি রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অর্গানগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো কিছুক্ষণ আগেই এই সিস্টেমটার কথা এঁকেইছিলাম, জাস্ট সিমিলার একই জিনিস, জাস্ট কি এঁকেছি শুধু এক্সট্রা রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান কি না, যে রিপ্রোডাকশনে হেল্প করে, যে স্পার্ম প্রোডাকশন করে তাকে কি বলা হয়, রিপ্রোডাক্টিভ অর্গান। সেটাই এর ক্ষেত্রে কি, মেলের ক্ষেত্রে টেস্টিস। আমাদের ক্ষেত্রেও মেলের ক্ষেত্রে কি হয়, টেস্টিস। টিইএস টিআইএস, টেস্টিস মানে হচ্ছে সিঙ্গুলার একটার কথা, যদি দুটো মিলিয়ে দিই তখন এখানে ই হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা টেস্টিস বানানটা তখন হয়ে যাবে এটা, ওকে, টেস্টিস হয়ে যাবে। তাহলে সিঙ্গুলার এরকম কটা টেস্টিস আছে এর মধ্যে, দুটো টেস্টিস। কটা টেস্টিস, দুটো টেস্টিস। এবার দেখো আমি টেস্টিসটা এরকম লাল কালারের কিছু জিনিস দ্বারা কিডনির সঙ্গে জুড়ে রেখেছি, ঠিক আছে, ওটা একটু পরে বলছি। তবে এটা জানো যে এনসিইআরটি বলছে যে কিডনির সঙ্গে টেস্টিসটা কি থাকে, অ্যাটাচ থাকে। কি থাকে, অ্যাটাচ থাকে। কি দ্বারা না, পেরিটোনিয়াম দ্বারা। কি, পেরিটোনিয়াম হচ্ছে একটা পর্দা যেটা পেটের মধ্যে থাকে, সেটারই একটা বিশেষ ধরনের রূপ নিয়ে সেটা কি করে, টেস্টিসকে কিডনির সঙ্গে কি করে, যুক্ত করে রাখে। ওই জিনিসটাকে আমরা তখন বলি মেজোরকিয়াম। কি বলি, এই পেরিটোনিয়ামটাকে তখন কি বলি, মেজোরকিয়াম, যে কি করে টেস্টিসের সঙ্গে, কিডনির সঙ্গে টেস্টিসটাকে কি করে অ্যাটাচ রাখতে সাহায্য করে।
এর মধ্যে আমরা কানেকশন পাই কার সঙ্গে, কিডনির সঙ্গে টেস্টিসের। কিন্তু ইন কেস অফ ফিমেল এটা ধর ওভারি, আমি এখানে ওভারিটা কিডনির উপরে এঁকেছি ঠিক আছে, কিন্তু ওভারির সঙ্গে কিডনির কোনো রকম কোনো কানেকশন ফাংশনাল থাকে না, এনসিআরটি বলছে, মনে থাকবে। এখানে কিন্তু ফাংশনাল এবং স্ট্রাকচারাল কানেকশন আমরা দেখতে পাচ্ছি। এবার এটা দিয়ে জোড়া থাকে এবং এই টেস্টিসের মধ্যে কি তৈরি হয়, স্পাম। টেস্টিসের মধ্যে স্পাম তৈরি হয়। স্পামটা তৈরি হওয়ার পর ও কি করে না, কিছু বিশেষ ধরনের টিউবিউল বা ডাক্ট স্বরূপ রয়েছে, যার মাধ্যমে কি হবে, টেস্টিস থেকে কিডনির মধ্যে আসবে। কিডনির মধ্যে একটা বিশেষ জায়গা আছে, ধরো কথার জন্য বলছি, এইরকম ধরো একটা জায়গা আছে যেখানে এসে ডাক্টগুলো খুললো। এই জিনিসটার নাম হচ্ছে বিডার্স ক্যানাল। কি নাম, বিডার্স ক্যানাল। আর এই ডাক্টার নাম কি, ডাক্টার নাম হলো ভাসা ইফারেন্সিয়া। তাহলে এই ভাসা ইফারেন্সিয়া কোথা থেকে আসছে, টেস্টিস থেকে। কটা থাকে সংখ্যায়, 10 থেকে 12টা, যেটা কাকে কানেক্ট করে, টেস্টিস এবং কিডনিকে কানেক্ট করে। এবং কিডনির কোথায় গিয়েছে, মেসে, মেসে বিডার্স ক্যানাল। কোথায় গিয়ে ওপেন হয়, বিডার্স ক্যানাল। কোথাকার, কিডনির বিডার্স ক্যানাল। বোঝা গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করেছে বিডার্স ক্যানাল কোথায় অবস্থান করে, অ্যান্সার কিন্তু হবে কিডনি, নট টেস্টিস। টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়া এসে কিডনির যে জায়গাতে কানেক্ট করে বা যে জায়গাতে ওপেন করে তাকে আমরা কি বলে থাকি, বিডার্স ক্যানাল। মনে থাকবে না, থাকবে না, অফকোর্স মনে রাখতে হবে। তো এখানে এসে বেসিক্যালি কি হয়, টেস্টিস থেকে স্পামগুলো রিলিজ হয়। এবার আমরা জানি যে কিডনির মধ্যে কিছুক্ষণ আগেই পড়ছিলাম ইউরিনিফেরাস টিউবুল থেকে সে কি তৈরি করে, ইউরিন। এবং ইউরিন তৈরি হওয়ার পর একটা বিশেষ ডাক্টের মাধ্যমে ইউরিনটা নেমে এসেছিল কোথায় না, ক্লোয়েকা। এই যে জিনিসটা এঁকেছে এটা ক্লোয়েকা। একইভাবে কি হয় না, এই বিডার্স ক্যানালটা পরবর্তীতে কোথায় গিয়ে মেশে না, ইউরিনের যে ট্রাক্ট আছে অর্থাৎ ইউরেটার, ওখানে গিয়ে মেশে। তখন ওই ট্রাক্টটার নাম হয়ে যায় ইউরিনো জেনাইটাল ট্রাক্ট। কারণ কি, ও যেমনভাবে ইউরিন বহন করে একইভাবে কি করে, জেনিটালের যে জিনিসটা অর্থাৎ স্পাম, মেনলি প্রোডাক্টিভ যে গ্যামেট, সেটাকে কি করে, বহন করে। সেই জন্য একটাই ডাক্ট যেহেতু ইউজ হয় তাই তার নাম দুটোই, ইউরিনো জেনিটাল ট্রাক্ট। দুটোরই যেহেতু কাজ করে তাই দুটো অনুযায়ী ওর নাম। এরপর ইউরিনো জেনিটাল ট্রাক্ট এসে কোথায় খোলে, ক্লোয়েকাতে। ক্লোয়েকাতে খোলার পর এখানে কি হয়, ক্লোয়েকাল একটা অ্যাপারচার থাকে বা কি বলে, ছিদ্র থাকে, যেটা কি হয় শরীরে বাইরে উন্মুক্ত হয় ব্যাঙের ক্ষেত্রে। এই পুরো অর্গানটা ধরো ভিতরে অবস্থান করে, এটা ধরো বাইরে অবস্থান করে। যেমনভাবে মেলের ক্ষেত্রে পিনাইল যে ইউরেথ্রা অর্থাৎ পেনিসের যে ছিদ্র, একইভাবে ধরে নাও এর ক্ষেত্রে ক্লোয়েকা ছিদ্র। মানুষের ক্ষেত্রে পেনিয়াল ছিদ্র অর্থাৎ ইউরিন একদিক থেকে বা জেনিটাল যে সিমেন বেরোয় একটা ছিদ্র। একইভাবে আমরা যে ফিকাল ম্যাটার অর্থাৎ যে বজ্রবস্তু পায়খানা যেদিক দিয়ে বেরোয় সেটা হচ্ছে আমাদের অ্যানাস। কিন্তু এর ক্ষেত্রে সবটাই এক জিনিস দিয়ে বেরোয় অর্থাৎ ইউরিন, ফিকাল ম্যাটার, স্পাম, সবের জন্য একটাই ছিদ্র, সেটা কি, ক্লোইকাল অ্যাপারচার। ঠিক আছে, এখানে কি হবে, খাদ্য এসে জমা হবে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডে পড়েছিলাম। আবার এখানে দেখতে পাচ্ছি ইউরিন এসে জমা হবে, ইউরিন বেরোবে, আবার একইভাবে কি বেরোবে, স্পাম বেরোবে। সুতরাং একটাই কিন্তু এখানে চেম্বার আছে এবং একটাই ছিদ্র আছে তার, যেটার মাধ্যমে তিনটে জিনিসই বেরোবে, ইউরিন, ফিকাল ম্যাটার এবং স্পাম। ঠিক একইভাবে ফিমেলের ক্ষেত্রেও সেম জিনিস। এবারে স্পামটা কি হয়, শরীরের মধ্যে বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গিয়ে ওয়েট করবে কার জন্য, ফিমেলের ওভাম। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ে নি, তাহলে বুঝতে পারো ফিমেল ওভাম কি করে বাইরে বেরোয় এবং তার সঙ্গে কি করে, ফার্টিলাইজেশন করে। তো দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এর থেকে একটু আলাদা জাস্ট, কিন্তু খুব জটিল কিছু নয়। এটা হচ্ছে কিডনি, কিডনির সঙ্গে ওভারির কোনো কানেকশন নেই। এনসিআরটি বলছে যে ওভারি থেকে বেরোয় একটা করে ওভিডাক্ট, এগুলো কি এঁকেছি আমি, ওভিডাক্ট। ওভিডাক্ট মানে কি, ওভাম ক্যারি করবে যে ডাক্ট তাকে বলবো ওভিডাক্ট। ঠিক আছে, তো এখান থেকে একটা ওভিডাক্ট বেরোয়, এখান থেকে একটা ওভিডাক্ট বেরোয়। আমি ওভারের সঙ্গে একে জুড়ে দিইনি, কারণ এনসিআরটিতে এইভাবে ছবিটা আঁকা আছে, আমিও এইভাবে এঁকেছি। ঠিক আছে, তো ওভিডাক্ট এসে কোথায় যুক্ত হয়, ক্লোইকাতে। আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম যে কিডনি থেকে তো ইউরেটার মেয়েদের ক্ষেত্রে বেরোয়, ঠিক আছে, কিন্তু ইউরিনারি ট্রাক্ট এবং জেনিটাল ট্রাক্ট ফিমেলের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট, আলাদা। ইউরিনারি ট্রাক্ট এসে এখানে যেমন খুলবে, একইভাবে জেনিটাল ট্রাক্ট আলাদাভাবে এসে খুলবে। বাট ইন কেস অফ মেল কি দেখেছিলাম, একটা ট্রাক্টের মাধ্যমে জিনিসপত্র বয়ে আসবে, কারণ এর ক্ষেত্রে টেস্টিস এবং কিডনির মধ্যে কি ছিল, একটা স্ট্রাকচারাল কি ছিল, কানেকশন ছিল। কিন্তু এর ক্ষেত্রে কোনো কানেকশন নেই। ওভারির জিনিস অর্থাৎ ওভাম, ওভিডাক্ট দিয়ে এসে কোথায় খুলবে, ক্লোয়েকা। একইভাবে এদিক থেকে এসে খুলবে এখানে। অ্যাট এ টাইম একটা সিজন যখন হয় থাকে তখন কতগুলো ডিম পারে, প্রায় 2500 থেকে 3000 ডিম পারে কে, একটা ফিমেল ফ্রগ। ঠিক আছে, কত ডিম পারে অত। এবার এখানটা জমা হয়, এখান থেকে কি হয়, ক্লোইকাল অ্যাপারচার, সিএ মানে ক্লোইকাল অ্যাপারচার, এখান থেকে কি হয়, ওভা বা ওভামটা কি হয়, বাইরে বেরিয়ে যায়। এবার এই মেলের ক্ষেত্রে স্পাম বাইরে বেরিয়ে এলো, ধরো এখান থেকে স্পাম বাইরে বেরিয়ে এলো, একইভাবে ফিমেলের ক্ষেত্রে ওভাম বেরিয়ে এলো। তাহলে স্পাম এবং ওভাম এই দুটোই কোথায় বেরিয়ে চলে এলো, শরীর থেকে বাইরে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এবার এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে এদের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশনের জন্য দরকার ওয়াটার। কি দরকার, ওয়াটার। তাহলে ওয়াটার তার শরীরের মধ্যে ওইভাবে ঢুকে গিয়ে হচ্ছে না, তাহলে কোথায়, স্পামও বাইরে বেরিয়ে চলে আসছে বডি থেকে, ওভামও বডি থেকে বাইরে বেরিয়ে চলে আসছে। এবং কোথায় নিক্ষিপ্ত হচ্ছে, দুজনেই ওয়াটারের মধ্যে, কারণ এরা ওয়াটারে ম্যাক্সিমাম বসবাস করে। ধরো কথার জন্য বলছি, এটা ধরো ওর স্পাম আর ধরো ওভামটা এরকম ছেড়েছে। এবার কি হবে, স্পাম এবং ওভাম দুজন মিলে একসঙ্গে মিলিত হবে এবং কি তৈরি করবে, জাইগোট। পরবর্তীতে এই জাইগোটটা থেকে কি হবে, বাচ্চা।
এবার আমাদের ফার্টিলাইজেশন ক্লাস 12 যখন পড়বে যে বডির মধ্যে যদি কোনো জিনিসের ফার্টিলাইজেশন না হয় তখন তাকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। কি বলে থাকি? বডির বাইরে যদি হয় তাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ঠিক আছে, ফার্টিলাইজেশন, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তাহলে ব্যাঙের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? এক্সটার্নাল ফার্টিলাইজেশন, অর্থাৎ বডির বাইরে ফার্টিলাইজেশন। আমরা মেলের ক্ষেত্রে বা হিউম্যানের ক্ষেত্রে কি দেখতে পাই? না স্পামটা বডির বাইরে মেলের বেরোয়, কিন্তু ফিমেলের ওভামটা বাইরে বেরোয় না, অর্থাৎ স্পামটা ফিমেল বডিতে ঢুকে গিয়ে কি হয়? ফার্টিলাইজেশন করে। তখন সেক্ষেত্রে ফার্টিলাইজেশনটাকে কি বলবো? ইন্টারনাল ফার্টিলাইজেশন, অর্থাৎ বডির মধ্যে ফার্টিলাইজেশন। কিন্তু ইন কেস অফ ফ্রগ এটা কি দেখতে পাই? না স্পামও বাইরে বেরিয়ে চলে আসছে, আবার ওভামও বাইরে বেরিয়ে চলে আসছে। দুটো যখন বাইরে মিলিত হবে এসে, মানে দুটোই বাইরে এসে যখন মিলিত হবে তখন তাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। কার ক্ষেত্রে দেখতে পাই? গায়ের ক্ষেত্রে। অনুন্নত অনেক প্রাণীর ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন আমরা দেখতে পাই, উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই ইন্টারনাল ফার্টিলাইজেশন। এবার এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ফলে কি তৈরি হলো? জাইগোট। জাইগোট মানে এককোষী একটা কোষ, যেখান থেকে পরবর্তীতে গোটা বডিটা তৈরি হবে। আমরা ওইভাবেই তৈরি হয়েছি, স্পাম এবং ওভাম মিলিত হয়ে জাইগোট, সেখান থেকে আমরা পুরো বডিটা তৈরি হয়েছি। তো ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাই এই জাইগোট থেকে একটা দশা আছে, লার্ভা দশা, যাকে আমরা বলে থাকি ট্যাডপোল। কি বলে থাকি? ট্যাডপোল, যাকে বাংলায় বলা হয় ব্যাঙাচি। ঠিক আছে, পরবর্তীতে ট্যাডপল মেটামরফোসিস করে, অর্থাৎ ট্যাডপল একটা ওই ছোট্ট মাছের মতো দেখতে হয়। দেখবে ছোটবেলায় বিভিন্ন ধরনের যখন আমরা পুকুরে মাছ ধরতে যেতাম দেখবে মাঝে মাঝে ওই ব্যাঙাচি বা ট্যাডপল কিন্তু ধরে নিতাম ছোট ছোট মাছ ভেবে। তো ট্যাডপল কেমন টাইপ হয়ে থাকে? মাছের মতো, যার একটা লেজ থাকে, মাছের মতো স্ট্রাকচার হয়। পরবর্তীতে ও কি করে? থাইরক্সিন হরমোনের প্রভাবে নিজেকে চেঞ্জ করে। বডির যখন চেঞ্জ হয় তখন তাকে আমরা বলে থাকি মেটামরফোসিস। ও লেজ বাদ যায়, ও নিজেকে ডেভেলপ করে, বিভিন্ন ধরনের সিস্টেম ওর মধ্যে অ্যাডাপ্ট হয়। এই পদ্ধতির মাধ্যমে ও কি করে? নিজেকে অ্যাডাল্ট ফ্রগে পরিণত করে। সুতরাং ট্যাডপল কি? একটা লার্ভা দশা, যে পরবর্তীতে মেটামরফোসিসের মাধ্যমে নিজেকে অ্যাডাল্টে পরিণত করে। মেল এবং ফিমেল যে কোনো একটা হতে পারে। এটা নিয়ে তোমাদের ফ্রগের পুরো সম্পূর্ণ যতটা লেকচার কমপ্লিট হলো। কোনো রকম কিছু ডাউট থাকলে অবশ্যই ডাউট ক্লাসে জিজ্ঞাসা করে নিও, আর যেটা ডিপিবি দিয়েছি সেটাকে তাড়াতাড়ি সলভ করে নাও। থ্যাংক ইউ অল।